আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি নবম শ্রেণীর বাংলা বিষয়ের আজকে আরও একটি দারুণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। আশা করি সবাই ক্লাসটা জুড়েই থাকবে। চলো দেখে নেই আজকের ক্লাস। আজকের ক্লাসের মূল বিষয়টি হলো 6.1.8 কবিতার গঠন বুঝি। এটা কোন কবিতা? এটা স্মৃতিস্তম্ভ কবিতা। আমরা যে কবিতাটা পড়লাম গত ক্লাসে, তার আগের ক্লাসে, স্মৃতিস্তম্ভ কবিতার গঠন বা কাঠামো বুঝি। তো এখানে চারটি বিষয় রয়েছে। চারটি বিষয়গুলো আমাদেরকে বিস্তারিতভাবে লিখতে হবে। তো এখানে দেখো রয়েছে যে স্মৃতিস্তম্ভ কবিতাটি পড়ার পর নিচের ছক পূরণ করো। প্রথম কলমের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলমে লেখো। এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো, শিক্ষকের সহায়তা নাও। তো এখানে আমরা দেখি যে কি কি বিষয় রয়েছে। একইভাবে অন্যান্য কবিতাগুলোতে যে বিষয়গুলো ছিল এখানেও ঠিক সেই বিষয়গুলোই রয়েছে। এখানে রয়েছে দেখো, জিজ্ঞাসার মধ্যে রয়েছে অনুপ্রাসের উদাহরণ, উপমার উদাহরণ, লয়ের প্রকৃতি, ছন্দের ধরন। তো এখানে অনুপ্রাসের উদাহরণ রয়েছে। আমি এখানে লিখেছি যে অনুপ্রাসের উদাহরণ চেয়েছে, আমি এখানে লিখেছি কবিতায় পুনরাবৃত্ত অনুপ্রাস লক্ষণীয়। যেমন ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু। এখানে ভেঙেছে ভাঙুক ভয়ের তাহলে এখানে দেখো যে পুনরাবৃত্ত অনুপ্রাসের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এরপরে রয়েছে হলো উপমার উদাহরণ। এই কবিতা জুড়েই উপমা, অনেক উপমা রয়েছে। পুরো কবিতাটাই উপমার মতো করে লেখা। তো এখানে আমি 3টা বাক্য তুলে নিয়ে আসছি সেই কবিতা থেকে, 3টি চরণ। একটা হলো হীরার মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার। এইটা একটা দেখো, হীরার মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার। হীরার মুকুটকে একদিকে যে রাজসিক আহ্বান, সেটাকে হীরার মুকুটের সাথে তুলনা করা হচ্ছে। নীল পরোয়ানা হলো একদিকে রয়েছে মৃত্যু পরোয়ানা। তারপরে খোলা তলোয়ার, এটা দিয়েও বোঝাচ্ছে যে পাকিস্তানি বাহিনীর যে নৃশংসতা বা নিষ্ঠুরতা, পুরোটাই রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা একটা উপমা এখান থেকে দেখালাম। আরও একটা উপমা রয়েছে, এনেছি আমি কবিতার ভেতর থেকে। সেখানে লেখা আছে দেখো, সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। তো এই যে সকল বেদনা কখনো পতাকার রং কিভাবে হয়? এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই, কিন্তু রূপকার্থে এটা ব্যবহার করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে, উপমা দেওয়া হয়েছে। তারপরে পরের লাইনটা লিখেছি দেখো, যে বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায়। এটাও রূপক অর্থে বা উপমা অর্থে ব্যবহৃত হয়েছে। বেহালার সুরে রাঙা, বেহালার সুর আবার রাঙা হয় কি করে? আসলে এটা উপমা দেওয়া, উদাহরণ দেওয়া। বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায়। রাঙা হৃদয় মানে এই যে রক্তস্নাত যে ইতিহাস, সেটাকে বোঝানো হচ্ছে এখানে। রক্তস্নাত যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে বোঝা হচ্ছে। বর্ণ লেখায় মানে এটা ভাষা আন্দোলনটাকে বর্ণ লেখায় দিয়ে প্রকাশ করা হয়েছে। তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রূপক অর্থে বা অনেক উপমা ব্যবহার করা হয়েছে। এরপরে রয়েছে এই কবিতার লয় কেমন। এই কবিতাটি খুব দ্রুত পড়া যায় না। এই কবিতাটি যদি আমরা খুব দ্রুত পড়ি তাহলে কি হয়? দ্রুত পড়া যায় না, পড়তে কষ্ট হয়, আর পড়লেও তা অর্থবহ হয় না। তাই এটি মধ্যম লয়ের কবিতা। আবার এটা খুব ধীরে ধীরেও পড়লে এর অর্থগত ভিন্নতা চলে আসে, বা সেইভাবে এটা পরিস্ফুটন ঘটে না। কাজেই এটি দ্রুত লয়েও নয়, আবার একদম ধীর লয়েও নয়, এটা মধ্যম লয়ের একটি কবিতা। তারপরে রয়েছে ছন্দের ধরন। এই কবিতার মধ্যে ছন্দ আছে। মূলত এটি একটি অমিল কবিতা, মানে গদ্য কবিতা। কবিতাটি একটি অমিল কবিতা, তাই এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা। অক্ষরবৃত্ত ছন্দে মানে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সমন্বয় করা, একদম চরণে মিল নাই। যেমন এখানে আমরা কি বলেছিলাম, এই যে দেখো, ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু। এই যে এই জায়গায়
যে শাব্দিক যে মিলটা রয়েছে, অক্ষরে অক্ষরে যে মিলটা রয়েছে, এই মিলটা পাওয়া যায়, কিন্তু এটা যে কবিতার যে চরণের শেষে যে অন্তমিল, সেই অন্তমিলটা এখানে পরিলক্ষিত হচ্ছে না। তাই এটি অক্ষরবৃত্ত ছন্দে এটি লেখা। এই ছিল আমাদের 55 নম্বর ক্লাসের আজকের যে ক্লাসটি ছিল, সেই ক্লাসে যে কবিতার কাঠামো বুঝি, এই কবিতার কাঠামোটা কেমন, সেই বিষয়টি আমি আজকে তোমাদেরকে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।